আসসালামু আলাইকুম। আমি লিংকন আক্তার, নেক্সট জেন নিউজ বিডি চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু, পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াত আমির, দেশের স্বার্থে মিলেমিশে আমরা একসঙ্গে কাজ করতে চাই। তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বললেন ডাকসু ভিপি। সাবেক এমপি লতিফুর রহমান আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেন। মোবাইল আমদানিতে শুল্ক কমানো 60%, স্টকলট বৈধ করার সিদ্ধান্ত। প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু, পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মৃত্যুবরণ করা নীরব হোসেনের মেয়ে নাফিজা জাহান নৌরিন ও ছেলে জুলাই যুদ্ধে আহত তাহসিন আল নাহিয়ানের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাফিজা বর্তমানে মাইলস্টোন স্কুলের 9ম শ্রেণী ও নাহিয়ান মোহাম্মদপুর বালক উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৭৩ নং বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নীরব হোসেনের জানাজার নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকুন কুদ্দুসুর রহমান এ ঘোষণা দিয়েছেন। পরে জানাজা শেষে নীরব হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, বিএনপির সাবেক এমপি শহীদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড শফিকুল ইসলাম মাসুদ ও উপজেলা বিএনপির সদস্য সচিব আপেন মাহমুদ ফিরোজ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। প্রসঙ্গত, বুধবার মানিক মিয়া এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মারা যান নীরব হোসেন, 56। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াত আমির, দেশের স্বার্থে মিলেমিশে আমরা একসঙ্গে কাজ করতে চাই। নির্বাচনের পর ও সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে আবারও বসার ইচ্ছের কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান। তিনি বলেন, আমরা দেশের স্বার্থে মিলেমিশে একসঙ্গে কাজ করতে চাই। বৃহস্পতিবার ১ জানুয়ারি সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন তিনি। আজ সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান। সেখানে তারেক রহমানের সঙ্গে আরও ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় তারেক রহমান ও তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান তিনি। বৈঠক শেষে জামায়াত আমির সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, উনি যাতে খালেদা জিয়া জাতির জন্য যে অবদান রেখেছেন তিনি তার পাওনাটাই আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। তার এই পাওনা দেখে আমরাও অনুপ্রাণিত হই। আমরাও যদি জাতির জন্য সেরকমটা অবদান রাখতে পারি, হয়তোবা এদেশের মানুষ আমাদের এই রকমই একদিন বিদায় দেবে। এটা সবার কপালে জোটে না। এই সম্মানটা পাওয়া, মানুষের চোখের পানি দিয়ে বিদায় সংবর্ধনা পাওয়া, এটা বিশাল ব্যাপার। তিনি বলেন, দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাঁকে আছে। আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সংস্কারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন। ১২ তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন হোক, সুন্দর হোক এবং গ্রহণযোগ্য, আমরা এটা দোয়া করি। আজকে এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি, প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাআল্লাহ আমরা একসঙ্গে কাজ করব। জামায়াত আমির বলেন, তারেক রহমান সহ বিএনপির নেতারা একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে ৫টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে, একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সে ব্যাপারে কথা বলেছি। বিএনপি নেতারাও একই কথা বলেছেন।
তিনি বলেন, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে আমরা আবারও বসতে চাই, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, সিদ্ধান্ত নেব, আপনারা দোয়া করবেন। ম্যাডাম, খালেদা জিয়া ঐক্যের যে পাটাতন তৈরি করে গেছেন, সেই জায়গা থেকে আমরা যেন নিজেদের দায়িত্বটা পালন করতে পারি। এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন। তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বললেন ডাকসু ভিপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভিপি সাদিক কায়েমের নেতৃত্বাধীন ৫ সদস্যের ডাকসু প্রতিনিধি দল। বৈঠকের শুরুতে প্রতিনিধি দলটি সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। বৃহস্পতিবার ১ জানুয়ারি বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শোক বইয়ে স্বাক্ষর শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি আমাদের এবং দেশের ছাত্র সমাজের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। সাদিক কায়েম জানান, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার ওপর তারেক রহমান বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন। তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য, কিন্তু বাংলাদেশ এবং জুলাই বিপ্লবের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। বিএনপি, জামায়াত সহ সব ফ্যাসিবাদ বিরোধী দল এবং ছাত্রদল, ছাত্র শিবির সহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান। সাদিক কায়েম আরও বলেন, বিপ্লবের এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে আমাদের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে হবে। অথচ বিপ্লব পরবর্তী সময়ে আমাদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, সেই সুযোগ নিয়ে দিল্লির তাবেদার ও পতিত ফ্যাসিস্টরা নতুন করে ষড়যন্ত্র করছে। ডাকসু ভিপি বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুযায়ী দেশের মাটি ও মানুষকে ভালোবেসে বাংলাদেশপন্থী রাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখা হবে আগামীর মূল লক্ষ্য। বিগত ১৬ বছর তরুণ প্রজন্মের ভোট দিতে না পারার বিষয়টি উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে গত ১৬ বছরে ধ্বংস করে দেওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপে তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। বৈঠকে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে প্রাণ দেওয়া শহীদ ওসমান হাদির খুনিদের বিচার নিয়ে আলোচনা হয়। সাদিক কায়েম অভিযোগ করেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও নির্দেশনাদাতারা এখনও গ্রেফতার হয়নি এবং অনেকে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরও ঘাপটি মেরে বসে আছে। তিনি তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। সবশেষে সাদিক কায়েম অঙ্গীকার করেন, রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকলেও জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে এবং ফ্যাসিস্টদের বিচার নিশ্চিতে বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে তাদের ঐক্যবদ্ধ লড়াই জারি রাখবে। সাবেক এমপি লতিফুর রহমান আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেন, দায়-দায়িত্ব আমাদের। আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক এমপি লতিফুর রহমান বলেছেন, আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে তাদের দায়-দায়িত্ব আমরা নেব। আইন আদালত, থানা পুলিশ সবকিছুই আমরা দেখব। একই সঙ্গে তিনি বিএনপি এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকেও জামায়াতে ইসলামীতে যোগদানের আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় গ্রামে এক উঠান বৈঠকে জামায়াতের নেতা এই আহ্বান জানান। তার ওই বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। লতিফুর রহমান চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য এবং জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির। অধ্যাপক লতিফুর রহমান ওই বৈঠকে বলেন, আগামী দিনের বাংলাদেশে একটি পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের দায়-দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানায় যে কোনো দায়-দায়িত্ব আমরা নেব ইনশাল্লাহ। আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন, আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন, আপনাদের দায়িত্ব নেব। জামায়াতে ইসলামীকে সে আইগুল্লা জামাতি অর্থাৎ আগের জামায়াত মনে করিয়েন না, এখন শক্তিশালী জামায়াত। লতিফুর রহমান বলেন,
নবাবগঞ্জের সমগ্র সমস্যা এখন লতিফুর রহমান দেখে। হ্যালো ওসি সাহেব, হ্যালো এসপি সাহেব, হ্যালো ডিআইজি সাহেব, লতিফুর রহমান ছাড়া কোনো নেতার কাছে মানুষরা যায় না। কি কথা ঠিক না? এ সময় কয়েকজন ঠিক ঠিক বলেন। লতিফুর বলতে থাকেন, এজন্য যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্দ্বিধায় এখানে থাকবেন। আপনাদের আইন আদালত, কোর্ট কাছারি থানা আমরা দায়িত্ব নেব ইনশাল্লাহ। আমরা বিএনপির লোকদের দাওয়াত দিচ্ছি, আমরা হিন্দু ভাইদের প্রতি দাওয়াত দিচ্ছি। আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেওয়া একজনের উদাহরণ দিয়ে জামায়াতের এই নেতা বলেন, আমার ছোট ভাই দুলাল আওয়ামী লীগের লোক ছিল, আজকে জামায়াতে ইসলামের লোক হয়েছে। অপরাধ করেছে? কি বলেন, অপরাধ করেছে? বরং উনি বেঁচে গেছেন জাহান্নামের আগুন থেকে। আমি নিজেও আওয়ামী লীগ পরিবারের ছেলে, আমি ৭১-এর শহীদ পরিবারের ছেলে। আমি দেশ স্বাধীনের জন্য ৬৯ থেকে ৭৫ পর্যন্ত কাজ করেছি। আমি ১৯৭৬ সালে মুসলমান হয়েছি, আমাকে মুসলমান বানিয়েছি ইসলামী ছাত্র শিবির। লতিফুর বলেন, আমি ইসলামী ছাত্র শিবিরের কাছে ঋণী। আমাকে কুরআন শিখিয়েছে, নামাজ শিখিয়েছে, মুসলমানের কায়দা শিখিয়েছে, আইনকানুন শিখিয়েছে, ইসলাম সম্পর্কে ধারণা দিয়েছে। আর আজকে কি, যারা আওয়ামী লীগ করত জামায়াতে আসছে, ওরগে বাড়ি পুলিশ পাঠাচ্ছে। আমি এখান থেকেই বলে দিলাম ডিবি পুলিশকে, এভাবে ডিস্টার্ব করবেন না। বৈঠক থেকে বিএনপির উদ্দেশ্যে জামায়াত নেতা বলেন, আপনারা এত বেহুশ হয়ে কথা বলছেন কেন? আপনারা আমাদের রক কাটা পার্টি বলছেন কেন? কেন এগুলা কথা বলছেন? মানুষের যখন বলার কিছু থাকে না তখন আবল তাবল কথা বলে, তাই না? একটা কথা আছে, রাইগুল্লা তো হাইরুল্লা। এই কথা আর বলিয়েন না, এগুলা জনগণ আর খাচ্ছে না। নতুন কথা নিয়ে আসেন। কি করেছেন, আগামীতে কি করবেন, এই বক্তব্য নিয়ে আসেন। লতিফুর বলেন, ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে একটা পরিবর্তন হচ্ছে, আপনারা দোয়া করেন, আগামী দিনে পরিবর্তন হচ্ছে। আমরা চেয়েছিলাম আলেমরা ঐক্যবদ্ধ হবে, আলিম ইসলামের নামে যত দল আছে ঐক্যবদ্ধ হয়েছে। এরপরে বিএনপির ২ জন মন্ত্রী জামায়াত ইসলামের সাথে এখন। নাম হল মেজর আক্তার এবং কর্নেল অলি আহমেদ। তাহলে ওরাকে বলেন জামায়াতে আইল কেন? ওরা বুঝতে পেরেছে এখানে থেকে লাভ হবে না। আওয়ামী লীগ প্রসঙ্গে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে লতিফুর রহমান গণমাধ্যমকে বলেন, না, ওগলা বলিনি। আমি বলেছি দলমত নির্বিশেষে ইসলামের পথে আপনারা আসেন। হিন্দু ভাইয়েরা, আওয়ামী লীগ ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা সব আসেন, এভাবে বলেছি। আমি বলেছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ যা আছে সব, আপনারা আল্লাহর আইন কায়েমের পথে আসেন, এতটুকুই। মোবাইল আমদানিতে শুল্ক কমানো ৬০%। স্টকলট বৈধ করার সিদ্ধান্ত। মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে ১০% করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা প্রায় ৬০% হ্রাস। একই সঙ্গে বিটিআরসি এর নির্ধারিত সময়ের মধ্যে আমদানি করা এবং বর্তমানে ব্যবসায়ীদের হাতে থাকা মোবাইল ফোনগুলোকে কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই স্টকলট হিসেবে বৈধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে, যা প্রায় ৬০% হ্রাস। একই সঙ্গে দেশীয় উৎপাদকদের ক্ষেত্রে কাস্টমস ডিউটি ১০% থেকে কমিয়ে ৫% নির্ধারণ করা হয়েছে, যা ৫০% কম। সরকারের মতে এই সিদ্ধান্তের ফলে বৈধ আমদানি ও দেশীয় উৎপাদন উভয়ই উৎসাহিত হবে এবং বাজারে মোবাইল ফোনের দাম সহনীয় পর্যায়ে আসবে। সরকারি সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, বিটিআরসির নির্ধারিত সময়ের মধ্যে আমদানি করা এবং বর্তমানে ব্যবসায়ীদের হাতে থাকা মোবাইল ফোনগুলোকে কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই স্টকলট হিসেবে এনইআইআর সিস্টেমে অনুমোদন দেওয়া হবে। অর্থাৎ বাজারে থাকা ফোনগুলোকে বৈধ করার সুযোগ দেওয়া হচ্ছে। আমদানির বিপরীতে দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার যুক্তিতে শুল্ক কমানোর বিষয়ে আপত্তি থাকলেও বাস্তবতা বিবেচনায় কাস্টমস ডিউটি উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে চলতি অর্থবছরে সরকারের প্রায় ৩৫ কোটি টাকার রাজস্ব ক্ষতি হতে পারে। জসিমউদ্দিন আরও জানান, প্রবাসীদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে ফেরার পর তাদের ব্যবহৃত মোবাইল ফোন ৩ মাস পর্যন্ত বন্ধ করা হবে না। কেউ ৩ মাসের কম সময় দেশে অবস্থান করলে রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। ৩ মাসের বেশি অবস্থান করলে পরে রেজিস্ট্রেশন করতে হবে। একই সাথে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রেও আগামী ৩ মাস মোবাইল ফোন ব্লক করা হবে না। একই সময় ব্যবসায়ীদের স্টকলট নিয়মিত করার সুযোগ দেওয়া হবে।
এজন্য শুধু বিটিআরসিকে বৈধ হ্যান্ডসেটের IMEI নম্বরের তালিকা প্রদান করতে হবে। বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুরের বিষয় তিনি বলেন, যারা হামলা চালিয়েছে তারা কোনোভাবেই আইনের ঊর্ধ্বে নয়। এই রাষ্ট্রবিরোধী ও ন্যাক্কারজনক কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি অবৈধ মোবাইল আমদানি ও বিক্রয় রোধে দেশের স্থলবন্দর, বিমানবন্দর ও কাস্টমস হাউসে কঠোর অভিযান চালানো হবে। প্রয়োজনে দেশের বিভিন্ন পাইকারি বাজারেও অভিযান পরিচালনা করে অবৈধ সেট জব্দ করা হবে বলে সতর্ক করেন তিনি।